স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যায়। চেঞ্জ হয়? চেঞ্জ হচ্ছে? না স্যার। না স্যার, চেঞ্জ হচ্ছে না। হয়? চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আমাদের আজকের টপিক হচ্ছে হার্ডেনিং। এর আগে আমরা যেটা পড়েছিলাম হিট ট্রিটমেন্টের, আসলে হিট ট্রিটমেন্ট এমন একটা জিনিস যেটার মাধ্যমে শুধু মেটেরিয়ালকে কিন্তু হার্ড করে না। আমাদের একটা ভুল ধারণা আছে হিট ট্রিটমেন্ট মানেই হচ্ছে হার্ডেনিং করা, না। হিট ট্রিটমেন্টের মাধ্যমে আমরা মেটেরিয়ালস এর ভিতরে আমার প্রয়োজনীয় যে রিকোয়ারমেন্ট, মেকানিক্যাল প্রপার্টিজ, ফিজিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ, আমি তার ভিতরে ইনডিউস করতে পারি। এর আগে আমরা দেখেছি হিট ট্রিটমেন্ট করে করোশন রেজিস্ট্যান্স বাড়ানো যেতে পারে, মেশিনিং বাড়ানো যেতে পারে, তারপরে সারফেস ফিনিশ বাড়ানো যায়, টাফনেস বাড়ানো যায়, গ্রেন সাইজ রিফাইন করা যায়, স্ট্রেংথ বাড়ানো যায়, ডাক্টিলিটি বাড়ানো যায়। এগুলো কিন্তু আমরা গত ক্লাসে দেখেছি এবং বোঝার চেষ্টা করেছি। এখন আমরা যে জিনিসটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে যে হার্ডেনিং। আমাদের উদ্দেশ্য কিন্তু হার্ড করা। গত ক্লাসের উদ্দেশ্য আর আজকের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। যেভাবেই হোক, যেভাবেই হোক আমরা মেটেরিয়ালটাকে হার্ড করতে চাই, হিট ট্রিটমেন্টের মাধ্যমে হার্ড করতে চাই। এর জন্য যা করার দরকার আমাদের সেটা করতে হবে। কি করব? এমন ভাবে হিট করব, এমন ভাবে হাই টেম্পারেচারে ধরে রাখবো, এমন ভাবে কুল করব যার মাধ্যমে আমার মাইক্রোস্ট্রাকচারের ভিতরে সেই ফেরাইট পারলাইটের জায়গায়, অস্টেনাইটের জায়গায় আমাদের মার্টেনসাইট চলে আসে। মার্টেনসাইট নতুন একটা ফেজ। এটা হচ্ছে বিসিটি স্ট্রাকচার, অস্টেনাইট হচ্ছে এফসিসি স্ট্রাকচার, পারলাইট ফেরাইট হচ্ছে বিসিসি স্ট্রাকচার, আর মার্টেনসাইট বিসিটি, বডি সেন্টার টেট্রাগোনাল স্ট্রাকচার। যদি আমরা এটা দেখো আমাদের আয়রন কার্বন ডায়াগ্রামে এই ধরনের মাইক্রোস্ট্রাকচারের কোনো এক্সিস্টেন্স নাই। আমরা একে নিয়ে আসবো জোর করে, জোর করে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য যা যা করার দরকার আমরা সেটা করব। তাহলে আমাদের গেম প্লে করতে হবে, হিটিং এর গেম প্লে করতে হবে, ধরে রাখার গেম প্লে করতে হবে, তারপরে কুলিং এর গেম প্লে করতে হবে। এই কম্বিনেশনের মাধ্যমে আমরা একটা স্ট্রাকচারের ভিতরে মার্টেনসাইট নিয়ে আসতে পারবো। মার্টেনসাইট ভেরি হার্ড, ভেরি ভেরি হার্ড একটা স্ট্রাকচার। স্টিলের যত স্ট্রাকচার আছে, কার্বাইড কিন্তু স্টিলের স্ট্রাকচার না। কার্বাইড এটা সেকেন্ড ফেজ। স্টিলের ভিতরে যত স্ট্রাকচার আছে, সেটা ফেরাইট, বেনাইট, ট্রুস্টাইট, অস্টেনাইট, পারলাইট, লেডিবুরাইট, যত কিছু আছে সব কিছুর ভিতরে সবচেয়ে হার্ড যে স্ট্রাকচার সেটা হচ্ছে মার্টেনসাইট। এখন আমরা কিভাবে করব, কেন এই মার্টেনসাইট তৈরি হয়, কিভাবে তৈরি হয় সেটা আমরা একটু দেখি। দি থিওরি বিহাইন্ড হার্ডেনিং কিভাবে করি, এই ডায়াগ্রামটার দিকে একটু তাকাও।
আমরা যে কোনো একটা স্টিলের কম্পোজিশন নিয়েছি, একটা স্যাম্পলকে নিয়ে আমরা হিট করেছি। এটা হচ্ছে প্রিহিটিং করেছি, তারপর একটু ধরে রেখেছি। ধরে রাখার উদ্দেশ্য হচ্ছে হিটটাকে একটু স্টেবল করা, ইউনিফর্ম করা। কারণ যখন হিটিং করা হয় তখন সারফেসে হিট ঢুকে, সারফেসের টেম্পারেচার বেশি থাকে, ইনসাইডের টেম্পারেচার কম থাকে। এই ইকুয়ালাইজেশনের জন্য একটা ফিক্সড টেম্পারেচারে কিছুক্ষণ ধরে রাখা, এই জন্য এটা হরিজন্টাল হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে আবার সেই আমাদের প্রয়োজনীয় যে টেম্পারেচার আমরা নিব, অস্টেনাইট বানানোর জন্য যে টেম্পারেচার আমার দরকার সেই টেম্পারেচারে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে সেখানে আমার হিসাব মতো, ডিপেন্ডিং অন সাইজ শেপ অফ দা কম্পোনেন্ট, আমি সেখানে প্রয়োজনীয় সময় ধরে রাখবো। প্রয়োজনীয় সময় ধরে রেখে তারপরে কি করব, হঠাৎ করে সাডেনলি কুল করব। দেখতেই পারতেছো এই লাইনটা কিন্তু ভেরি ভেরি হার্ড, মানে ড্রাস্টিক লাইন। সিরিয়াসলি হাই রেটে কুল করব। এই হাই রেটটা কত হাই রেট সেটা আমরা পরে দেখব। তো মনে রাখবা, আমাদের কুলিং এর জন্য ভেরি ভেরি হাই রেটে কুলিং করতে হবে। অস্টেনাইট থেকে হাই রেটে কুলিং যখন করলাম, দেখো প্রথমে আমাদের স্ট্রাকচার, রুম টেম্পারেচার স্ট্রাকচার ছিল বিসিসি। আগেই বলেছি স্টিলের রুম টেম্পারেচার স্ট্রাকচার হয় ফেরাইট অথবা ফেরাইট পারলাইটের মিক্সচার, অথবা পারলাইট পারলাইটিক, অথবা পারলাইট এবং সিমেন্টাইটের মিক্সচার। এটাই হয় স্টিলের মাইক্রোস্ট্রাকচার। এরা সবাই বিসিসি। তাই বিসিসি থেকে আমি নিয়ে যখন গেলাম অস্টেনাইট টেম্পারেচারে, নিয়ে গেলাম আপার ক্রিটিক্যাল টেম্পারেচার উপরে নিয়ে গেলাম, তখন সেখানে তৈরি হলো অস্টেনাইট। এই সেই অস্টেনাইট। আগে আমরা শিখেছি অস্টেনাইটের ভিতরে কার্বন সলিবিলিটি ইজ ভেরি হাই। ফলে পারলাইট যেটা ছিল, যার ভিতরে কার্বন অনেক বেশি ছিল, সেই কার্বন পুরাটাই এখন অস্টেনাইটের সেন্টারে, পেটের ভিতরে পুরাটা ঢুকে গেছে। অস্টেনাইটের ভিতরে কার্বন ঢুকে গেছে। কার্বন ঢোকার জন্য আমি কি কি সুযোগ করে দিয়েছি দেখো। কার্বন ঢোকার জন্য আমি এখান থেকে আস্তে আস্তে হিট করেছি, তারপরে এখানে আইসোথার্মালি কিছুক্ষণ ধরে রেখেছি যাতে কার্বন ঠিক মতো ভিতরে ঢুকতে পারে। তারপর আবার হিট করেছি। হিট করে এই জায়গায় অস্টেনাইটের এখানে সার্টেন টাইম ধরে রেখেছি। এই ধরে রাখাটাকে বলা হয় সোকিং। সোক করেছি ওই টেম্পারেচারে। ফলে কার্বন, যত কার্বন ছিল সব কিন্তু এখন অস্টেনাইটের সেন্টারে ঢুকে গেছে। কার্বন ঢোকার জন্য আমি যথেষ্ট সময় অ্যালাউ করেছি, কিন্তু যখন কুল করছি তখন আমি আর অ্যালাউ করছি না, সাডেনলি কুল করে ফেললাম। তাহলে কার্বন কি বেরোইতে পারবে পুরাটা? কি মনে হয় তোমাদের? না স্যার। পারবে? না স্যার, পারবে না। পারবে না। যদি না পারে, সমস্যা দুইটা। একটা সমস্যা হচ্ছে একটা সমস্যা হচ্ছে যে ফেরাইটে অত কার্বন নিতে পারে না। রুম টেম্পারেচারে তো আর এফসিসি থাকে না। রুম টেম্পারেচারে কি হয়ে যায়? বিসিসি। তাহলে বিসিসি তে এত কার্বন খাইতে পারে না। এখন কি হবে? আবার কার্বন বেরোনোরও সুযোগ আমি দেই নাই। উভয় সংকট। এক হচ্ছে এত পরিমাণ কার্বন ফেরাইটের ভিতর থাকতে পারে না, জায়গা নাই। আর এটা হচ্ছে যে জায়গা নাইতে বেরোনোর সময় দেই নাই, সে বেরোইতেও পারতেছে না। এখন কি করবে? সেই সুযোগ মতো এই কিউবিক সেলের যে কোনো একটা সাইডটাকে ভিতরে সিরিয়াস রেসিডুয়াল স্ট্রেস তৈরি হবে। সেই সিরিয়াস রেসিডুয়াল স্ট্রেসের কারণে এই কিউবিক সেলের যে কোনো একটা সাইড লম্বা হয়ে যাবে। যেমন মনে করো একটা কিউবিক বক্সের ভিতরে তুমি যদি তুমি যদি সিল করে, বাতাস সিল করে হিট দিতে থাকো, তাহলে কিন্তু এই এই বক্সটা দেখবা যে কোনো একটা সাইডে বেঁকে যাবে, বেঁকে গিয়ে সেখান থেকে লিক করে যাবে। আবার যদি হাই টেম্পারেচারে গ্যাস ভরে নিয়ে সিল করে দাও, দিয়ে আস্তে আস্তে কুল করো,
তাহলে দেখবা এই বক্সটা তার শেপ কি হবে, চেঞ্জ হবে কিনা? হবে স্যার। চেঞ্জ হয়ে যাবে এক্স্যাক্টলি। আমাদের এফসিসি সেল অস্টেনাইট, যার ভিতরে প্রচুর পরিমাণে কার্বন ছিল, সেই কার্বন কিন্তু আসলে বেরোনোর সুযোগ আমি দেই নাই। ফলে সে ভিতরে থেকে যা তার ক্ষমতা আছে সেই ক্ষমতা দেখিয়েছে আর কি। সেই ক্ষমতাটা দেখাইতে গিয়ে সে যেটা করেছে, যে কোনো একটা সাইড, আমরা এই ছবিতে টেট্রাগোনাল উপরের দিকে লম্বা দেখিয়েছি, এই উপরের দিকেও লম্বা হইতে পারে, সাইডেও লম্বা হইতে পারে, এটা কিছু যায় আসে না, যে কোনো একটা সাইড লম্বা হয়ে যাবে। আর এই যে লম্বা হয়ে গেল, ফলে সে আর বিশ, সে কিন্তু কিউবিক সেল আর থাকলো না, টেট্রাগোনাল হয়ে গেল। এই জন্য এটার নাম হচ্ছে বডি সেন্টার টেট্রাগোনাল, বিসিটি। এবার মাইক্রোস্ট্রাকচারটা দেখো এইরকম। এই যে এক একটা সাইড লম্বা লম্বা, এই লম্বা কিন্তু ভিন্ন ওরিয়েন্টেশনে, বিভিন্ন, সে যে যেদিকে সুযোগ পেয়েছে সে সেই দিকে লম্বা হয়ে গেছে, র্যান্ডামলি লম্বা হয়ে গেছে। শুরু করেছিলাম ফেরাইট পারলাইট মাইক্রোস্ট্রাকচার দিয়ে, হিট করেছি অস্টেনাইটে, অস্টেনাইট থেকে কুল করেছি, কুল করার সাথে সাথে এই ধরনের অঘটন ঘটে গেছে। এটাই হচ্ছে বিসিটি স্ট্রাকচার। এটার নাম হচ্ছে মার্টেনসাইট। এই যে নিডল গুলো, এগুলো হচ্ছে মার্টেনসাইটের নিডল। এই যে এক সাইড লম্বা, এই দেখো সূচালো ধারালো হয়ে গেছে। আর যেহেতু মার্টেনসাইট ভেরি ভেরি হার্ড, সে কিন্তু অত্যন্ত ব্রিটেল, তাকে সরাসরি ব্যবহার করা যায় না। এই জন্যে তার ভিতরে যে রাগ আছে, রাগের কিছু অংশ যদি বের করে না দেওয়া হয়, তাহলে সে সেলফ ক্র্যাকিং হয়, আত্মহত্যা করে না মানুষ অনেক সময়। যে মানুষের ভিতরে প্রচুর পরিমাণে রাগ থাকে, যে রাগ রিল্যাক্স করার সুযোগ পায় না, রাগ জমতে জমতে একদিন কিন্তু তাকে আত্মহত্যার গোড়ায় নিয়ে চলে যায়, সে সেলফ কিলিং এ চলে যায়। এক্স্যাক্টলি, যদি মার্টেন সাইট এই পরিমাণ মার্টেন সাইট রেখে, সুচালো এরকম ধারালো মার্টেন সাইট যদি ভিতরে এইভাবে রেখে দাও, রেখে দিয়ে কিছুক্ষণ রেখে দাও, অটোমেটিক্যালি সেলফ ক্র্যাকিং হয়ে যাবে, যেটাকে বলা হয় সেলফ কিলিং। মানুষের জন্য বলা হয় সেলফ কিলিং, আর মেটেরিয়ালের জন্য বলা হয় সেলফ ক্র্যাকিং। এর জন্য কি করা হয়, টেম্পারিং করে, আমরা পড়বো ডিটেল, টেম্পারিং করে তার ভিতরের কিছু রাগ বের করে দেওয়া হয়, যাতে কিনা সে নিজেকে আত্মহত্যা করতে না পারে। বলো, কারো সমস্যা আছে এখানে? দিস ইজ দ্য বেসিক ফর হার্ডেনিং। আর এই চওড়া সবুজ স্ট্রাইপ গুলা এগুলো কি মার্টেসাইট? হ্যাঁ, স্যার এই যে চওড়া সবুজ যে ইয়েগুলা আর কি। সবগুলো মার্টেন সাইট ডিপেন্ড করে। মার্টেন সাইটের এই যে চওড়া, এটা হচ্ছে বাঁশ পাতা। সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা বা সূর্য ডুবে যাচ্ছে এমন সময় যদি বাঁশ বাগানের ঝাড়ের কাছে দাঁড়াও, এবং বাঁশ বাগানে যদি কাঁচা পাকা পাতা থাকে, তাহলে লাইটের রিফ্লেকশনে যেমন দেখা যায়, এক্স্যাক্টলি সেই একটা স্ট্রাকচার। এখানে যেটা ঘটনা ঘটেছে, চওড়াটাও মার্টেন সাইট, চিকনটাও মার্টেন সাইট। চওড়াটা মার্টেন সাইট কেন হলো, এর সাথে অনেকগুলো মার্চ করতে পেরেছে, এই জন্য এটা চওড়া দেখা যাচ্ছে। যার সাথে বেশি মার্চ করতে পারে নাই, সেগুলো খুব ফাইন ফাইন দেখা যাচ্ছে, কিন্তু সবাই মার্টেন সাইট। এনিবডি? সবুজ ফেসটা কি স্যার, মানে হালকা সবুজটা পারলাইট? না না, এখানে কোনো পারলাইট কিচ্ছু থাকবে না। ব্যাক, ব্যাকে যেটা হালকা সবুজ ব্যাক, জি স্যার, মানে ম্যাট্রিক্স এই টাইপের ব্যাক, যেটা। এই ব্যাকটা হচ্ছে রিটেন্ড অস্টেনাইট। এখানে পারলাইটের কোনো সুযোগ নাই। তো আমি তো পারলাইট বানাইতে হলে আমাকে সময় দিতে হবে, আস্তে আস্তে কুল ছাড়া পারলাইট হবে না তো, সময় দেই নাই। কিছু অস্টেনাইট রয়ে যায় যার নাম আর এ, আর এ রিটেন্ড অস্টেনাইট, অল্প থেকে যেতে পারে। এখানে ভুলেও ফেরাইট বা পারলাইটের কথা আনবা না, কারণ ফেরাইট পারলাইটের জন্য যে স্লো কুলিং দরকার, আমি সেই সুযোগটা তাকে দেই নাই। এনিবডি? বুঝো না এমন কেউ আছো? সবাই বুঝেছে। এখন আমি যে মার্টেনসাইট বানাবো, আমি যে হিট করব,
আমি যে ফেরাইট পারলাইট মাইক্রোস্ট্রাকচার অথবা পারলাইটিক সিমেন্টাইট মাইক্রোস্ট্রাকচার অথবা ফুললি পারলাইটিক স্ট্রাকচার নিয়ে যে আমি হিটিং শুরু করব, যখন হিটিং শুরু করব তখন কি হবে, এইটা সেখানে সেই প্রশ্নের জবাবটা এখানে। দেখো, যদি তোমার ফেরাইট পারলাইট মাইক্রোস্ট্রাকচার থাকে, ফেরাইট পারলাইট মাইক্রোস্ট্রাকচার যদি থাকে, তাহলে আমাদের এই যখন হিট করব, হিটিং এর সময় কি হবে, ফেরাইট পারলাইট কোথায় যাবে, কি তৈরি করবে? হ্যাঁ, বলো বলো। স্যার কোশ্চেনটা আরেকবার বলা যাবে? আমি যখন ফেরাইট পারলাইট মাইক্রোস্ট্রাকচার অথবা শুধু ফেরাইট স্ট্রাকচার অথবা শুধু পারলাইট স্ট্রাকচার অথবা পারলাইট এবং কার্বাইড মিক্সড স্ট্রাকচার রুম টেম্পারেচারে ছিল, আমি এখন হিট করা শুরু করেছি, কি হবে? গ্রেন বাউন্ডারিতে স্যার মানে ইনফ্লেশন স্টার্ট হবে অস্টেনাইটেড হচ্ছে যখন আমরা টেম্পারেচার। কি হবে সেটার এক কথায় জবাব হচ্ছে, এই রুম টেম্পারেচারের মাইক্রোস্ট্রাকচারটা হিট করলে একটা সার্টেন টেম্পারেচারে অস্টেনাইটে ট্রান্সফার হওয়া শুরু করবে, এটাই হচ্ছে উত্তর, ঠিক কিনা? জি স্যার। হ্যাঁ। এখন যদি যদি পারলাইটিক স্ট্রাকচার হয়, তাহলে এই যে নিউক্লিয়েশন অফ অস্টেনাইট কোথায় তৈরি হবে, ইন্টারসেকশন অফ পারলাইট কলোনিজ, এই জায়গায়। এক একটা ধরনের মাইক্রোস্ট্রাকচারের জন্য প্রথম যে অস্টেনাইটের নিউক্লিয়াস তৈরি হবে, সেটা এক একটা জায়গায় তৈরি হবে। এটা হচ্ছে যদি পারলাইটিক মাইক্রোস্ট্রাকচার থাকে। পারলাইট ইজ নাথিং বাট অল্টারনেট লেয়ার অফ সিমেন্টাইট অ্যান্ড ফেরাইট। এই অল্টারনেট লেয়ার অফ সিমেন্টাইট ফেরাইটের যে ইন্টারসেকশন, সেখানে অস্টেনাইট তৈরি হবে। যদি তুমি পারলাইট ফেরাইট নিয়েছো এবং তুমি মনে করো যে তার ভিতরে কিছু কার্বাইড পার্টিকেল আছে, তাহলে কোথায় তৈরি হবে? হ্যাঁ, সেই ক্ষেত্রে সিমেন্টাইট, এই দেখো সিমেন্টাইটও আছে, তাহলে কোথায় তৈরি হবে? সেই ক্ষেত্রে সিমেন্টাইট। সবচেয়ে তাদের পছন্দের জায়গা, লোকেশন, সাইট ফর নিউক্লিয়েশন অফ অস্টেনাইট, সবচেয়ে পছন্দের জায়গা হবে কার্বাইড যে গ্রেন বাউন্ডারিতে মিশে আছে সেই জায়গাগুলো, এই যে এখানে, এখানে। বুঝতে পেরেছো? বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এই হচ্ছে। আবার মনে করো যে শুধু ফেরাইটিক স্ট্রাকচার আছে, তাহলে কি হবে? গ্রেন বাউন্ডারিতে হবে এবার। গ্রেন বাউন্ডারি ইন্টারসেকশনে, এই দেখো ইন্টারসেকশনকে সে পছন্দ করবে, এইখানে এই সমস্ত জায়গায় সে নিউক্লিয়েশন হবে। তাহলে আমরা বুঝে ফেললাম, যদি পারলাইটিক হয় কোথায় অস্টেনাইটে নিউক্লিয়েশন শুরু হবে, যদি সিমেন্টাইট থাকে মাইক্রোস্ট্রাকচারের ভিতরে তাহলে কোথায় হবে, যদি সিমেন্টাইট নেই শুধু ফেরাইটিক স্ট্রাকচার তাহলে কোথায় হবে, আমরা কিন্তু শিখে ফেলেছি। এই নিউক্লিয়েশন টাইম, এটা এটা কিছু না। যদি টেম্পারেচার বাড়িয়ে দাও, এটা দেখো 730 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি হিট করো আর 751-তে যদি হিট করো, তাহলে নিউক্লিয়েশন শুরু হবে অনেক তাড়াতাড়ি। 751-তে হিট করলে তাড়াতাড়ি নিউক্লিয়েশন শুরু হবে, 730-এ যদি করো একটু দেরিতে নিউক্লিয়েশন হবে, আরো যদি টেম্পারেচার বাড়িয়ে দাও তাহলে আরো ফাস্টার নিউক্লিয়েশন হবে। বলো, সমস্যা আছে কারো এই পৃষ্ঠায়? এখানে কারো সমস্যা আছে? নাই? আসো, আমি বলেছিলাম হার্ডেনিং কিন্তু গেম, তিনটা প্যারামিটারের গেম। একটা হচ্ছে হিটিং, আরেকটা হচ্ছে ধরে রাখা, সোকিং, আরেকটা হচ্ছে কুলিং। তাহলে প্রথমে আসতেছে হিটিং, আমি কিভাবে হিট করব? সেই হিটিং এর জন্য আমাদের মাথায় রাখতে হবে, হুটহাট করে হিট করতে গেলে কিন্তু স্যাম্পল পুরা দুমড়ায় মোচড়ায় ভেঙে চুরে শেষ হয়ে যাবে কিন্তু। ভেরি ভেরি কেয়ারফুল। হিটিং করার সময় তোমাকে খেয়াল রাখতে হবে স্যাম্পলটার ওজন কেমন, শেপ কেমন,
হুম, তারপরে সারফেস টু ভলিউম রেশিও কেমন, এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যত জটিল শেপ তত তোমাকে কেয়ারফুলি হিট করতে হবে, যত জটিল শেপ তত আস্তে আস্তে হিটিং করতে হবে, নাইলে এটা কিন্তু ক্র্যাক হবে, যেখানে থিন সেকশন সেই জায়গাটায় ক্র্যাক হয়ে যাবে। এরপরে আসতেছে কেমিক্যাল কম্পোজিশন অফ দ্য মেটেরিয়াল। কিরকম কেমিক্যাল কম্পোজিশন আছে তার উপর বেসিস করে আমাদেরকে হিটিং রেট সেট করতে হবে। সেটা কি জিনিস আমরা পরে আসতেছি। ইনিশিয়াল মাইক্রোস্ট্রাকচার, আগে যাকে নিয়ে শুরু করেছো তার মাইক্রোস্ট্রাকচার কেমন ছিল। যদি জটিল মাইক্রোস্ট্রাকচার থাকে তাহলে আস্তে আস্তে হিটিং করতে হবে। জটিল মাইক্রোস্ট্রাকচার বলতে আমি বুঝাচ্ছি অ্যাজ কাস্ট মাইক্রোস্ট্রাকচার। নর্মালাইজড মাইক্রোস্ট্রাকচার ইজ দ্য বেস্ট মাইক্রোস্ট্রাকচার ফর স্টার্টিং অফ হার্ডেনিং। হার্ডেনিং এর জন্য সবচেয়ে যে ভালো মাইক্রোস্ট্রাকচার, ইনিশিয়াল মাইক্রোস্ট্রাকচার, সেটা হচ্ছে নর্মালাইজড। কারণ এখানে গ্রেন গুলো খুব সুন্দর সাজানো গোছানো এবং ফাইন গ্রেন হয়ে থাকে, ফলে হিট ট্রান্সফার ইউনিফর্মলি হয়, সেই ক্ষেত্রে সমস্যা কম হয়। যদি অ্যাজ কাস্ট হয়, কোনো কোনো জায়গায় বড় বড় ব্লকি সিমেন্টাইট থাকে, কোনো কোনো জায়গায় ডেনড্রাইটিক স্ট্রাকচার থাকে, কখনো কখনো উইডম্যান স্টেটেন স্ট্রাকচার থাকে, কখনো কখনো কোর্স পারলাইট থাকে, লটস অফ প্রবলেম। সেই জন্য আমাদের অ্যাজ কাস্ট মাইক্রোস্ট্রাকচার নিয়ে যদি সরাসরি আমরা হার্ডেনিং এ যাই, বি কেয়ারফুল। এই জন্য মনে রাখবা, যদি সত্যিকার অর্থে ভালো হার্ডেনিং করতে হয় তাহলে কখনোই অ্যাজ কাস্টকে সরাসরি হার্ডেনিং না করে তাকে যদি আমি নর্মালাইজিং করে নেই তারপরে হার্ডেনিং করি, দেন ইউ উইল গেট দ্য বেস্ট রেজাল্ট। এই তোমরা মাইক সবাই অফ করে রাখো, বাইরে নয়েজ আসতেছে। ইনিশিয়াল মাইক্রোস্ট্রাকচার গেল। যদি এটা আমি অলরেডি বলে ফেলেছি, ওয়ার্কপিস হেভি সেকশন, কমপ্লিকেটেড সেকশন যদি হয় তাহলে এই টেম্পারেচার জোনে আমাদেরকে আস্তে আস্তে এই জোন পর্যন্ত ভেরি স্লোলি হিট করতে হবে, ভেরি স্লোলি হিট করতে হবে। হিট করে নিয়ে তারপর আস্তে আস্তে আবার উপরে যাইতে হবে। এখন আমাদের যদি কার্বন, তোমার কেমিক্যাল কম্পোজিশনের কথা বলেছিলাম, কেমিক্যাল কম্পোজিশনের ইফেক্টটা বোঝার জন্য আমাদেরকে এই মেটেরিয়ালের কার্বন ইকুইভ্যালেন্ট বের করে নিতে হবে। কার্বন ইকুইভ্যালেন্ট সিই, দেখো কার্বন ইকুইভ্যালেন্ট কিন্তু অনেক ক্ষেত্রে কার্বন ইকুইভ্যালেন্ট মাপতে হয়, কিন্তু এক এক জায়গায় উদ্দেশ্য এক এক রকমের। ওয়েল্ডিং এর জন্য একটা কার্বন ইকুইভ্যালেন্ট আছে, তোমরা হয়তো ইন দা মিন টাইম পড়েছো ওয়েল্ডাবিলিটি। কার্বন ইকুইভ্যালেন্ট তার জন্য ফর্মুলা আলাদা। আরেকটা আছে করোশনের জন্য কার্বন ইকুইভ্যালেন্ট, সেটার ফর্মুলা আলাদা। এইটা হচ্ছে যে হিটিং রেটের জন্য, হিটিং রেট সিলেক্ট করার জন্য কার্বন ইকুইভ্যালেন্ট, এটা কিন্তু আবার আলাদা। ফলে সবই কার্বন ইকুইভ্যালেন্ট, বাট অল কার্বন ইকুইভ্যালেন্ট নট সেম, এবং তার পারপাস টু নো দ্য কার্বন ইকুইভ্যালেন্ট অলসো নট সেম। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কার্বন ইকুইভ্যালেন্ট আমরা মাপবো এই করার আগে, করে নিয়ে এখন এই ফর্মুলাটার দিকে একটু তাকাও। যদি কার্বন ইকুইভ্যালেন্ট ইকুয়াল অর লেস দেন 0.9 হয়, এই সরি, কার্বন ইকুইভ্যালেন্ট যদি 0.4 এর ইকুয়াল অথবা কম হয় তাহলে আমাদের তাড়াতাড়ি হিট করলেও খুব একটা সমস্যা হবে না। কার্বন ইকুইভ্যালেন্ট 0.4 থেকে 0.7 যদি হয় তাহলে কিন্তু আমাদের চিন্তা ভাবনা করে হিটিং করতে হবে, সবচেয়ে ভালো প্রি হিটিং করে নেওয়া। যদি কার্বন ইকুইভ্যালেন্ট 0.7 এর চেয়ে বেশি হয়ে যায়, ভেরি সেন্সিটিভ টু ক্র্যাকিং, ফলে কোনোভাবেই পয়সা বাঁচানোর জন্যে প্রি হিটিং যদি অ্যাভয়েড করে যাও, তাহলে যদি 5% রিজেকশন হয়ে যায়, ক্র্যাকিং হয়ে যায়,
তাহলে এই প্রিহিটিং এর যে কস্টিং আর 5% রিজেকশনের কস্টিং কিন্তু অনেক বেশি। এই 5% রিজেকশন, এটা এই মেটেরিয়ালটা আর কোথাও কোনোভাবে ব্যবহার করা যাবে না, তাকে আবার রিমেল্টিং এ যাইতে হবে। রিমেল্টিং এ যাইতে হবে, স্ক্র্যাপিং এ, মেল্টিং এ কিছু লস হবে, তাকে আবার কাস্টিং করবা, কাস্টিং করে আবার রোলিং করবা, ফোর্জিং করবা, প্রোডাক্টের ফাইনাল শেপ দিবা, মেশিনিং করবা, করার পরে রিজেকশন হবে, কিন্তু ক্র্যাকিং হয়ে যাবে। ফলে আমাদের সবচেয়ে ভালো বুদ্ধি সেটা হচ্ছে যে কিভাবে প্রত্যেকটা প্রোডাকশন সিস্টেমে আমরা রিজেকশন কমাইতে পারি। আর এই যে প্রিহিটিং ইজ নাথিং বাট টু রিডিউস দ্য রিজেকশন রেট। তাহলে আমাদের এগুলো মাথায় রাখতে হবে। কার্বন ইকুইভ্যালেন্ট মেপে নিয়ে আমরা ডিসিশন নিব কাকে কোন রেটে হিটিং করব, কার জন্য প্রিহিটিং মাস্ট, এটা আমরা দেখে নিব। বলো, এখানে কারো সমস্যা আছে? না স্যার। সমস্যা নাই, গুড। এবার আসো এই ডায়াগ্রামের দিকে তাকাও। এটা হচ্ছে যে তোমার রেট অফ হিটিং। খেয়াল করে দেখো, রেট অফ হিটিং, এইটা হচ্ছে হিটিং রেট। যদি হিটিং রেট বাড়িয়ে দাও তাহলে কি হচ্ছে বলো দেখি? হোমোজেনিয়াস অস্টেনাইট পাওয়ার জন্য টেম্পারেচার বেশি লাগছে না কম লাগছে? বেশি স্যার। বেশি লাগছে। এটা কি ভালো না খারাপ? ভালো স্যার। হ্যাঁ, খারাপ। ইঞ্জিনিয়ার হিসাবে স্যার তুমি খারাপ স্যার, সাজেস্ট করবা? খারাপ স্যার। স্যার হ্যাঁ, খারাপ স্যার। খারাপ। কেন খারাপ? কস্ট কস্ট বেশি হবে স্যার। আর কি প্রবলেম? অনেক সময় মানি ইজ নট এ প্রবলেম। আর কি প্রবলেম? হুম, যত হাই টেম্পারেচারে নিয়ে যাবা তত তার সারফেস অক্সিডেশন, সারফেসকে মেনটেন করা, কেমিক্যাল কম্পোজিশন মেনটেন করা ভেরি ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে, ডিকার্বুরাইজেশন হয়ে যাবে, সারফেস অক্সিডাইজড হয়ে যাবে। আর কি প্রবলেম আছে বলো দেখি? যে বলতে পারবা তার আমি গ্রেন সাইজ বড় হয়ে যাবে। হ্যাঁ, গ্রেন সাইজ বড় হয়ে যাবে। গ্রেন সাইজ বড় হয়ে যাবে। গ্রেন সাইজ বড় হইলে কি হবে? স্যার হার্ডনেস কমে যাবে স্যার, স্ট্রেংথ কমে যাবে। হার্ডনেস এবং স্ট্রেংথ কমে যাবে স্যার। কমে যাবে। হ্যাঁ, হার্ডনেস কমে যাবে। হ্যাঁ, গ্রেন সাইজ যখন বড় হয়ে যায় তখন ম্যাটেরিয়ালস এর স্ট্রেংথ কমে যায়, হল প্যাচ রিলেশন অনুযায়ী স্ট্রেংথ কমে যায়, হার্ডেনাবিলিটি নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা এই ধরনের ভুল কাজ করব না। এখন বলতে পারো যে সাতালি কোথায় কিভাবে করব, কোনটা করব? আমার কাছে কিন্তু কোনো সলিউশন নাই, কারণ দ্যাট ইজ প্র্যাকটিক্যাল লাইফ, দিস ইজ থিওরিটিক্যাল লাইফ। কি জন্য থিওরিটিক্যাল? প্রত্যেকটা পড়ালেখা যতই প্র্যাকটিক্যাল হোক, প্রত্যেকটা পড়ালেখা হচ্ছে থিওরিটিক্যাল। কি জন্য থিওরিটিক্যাল? কারণ আমি একটা কম্পোজিশন, টোটাল কম্পোজিশন আমার জানা আছে, কিন্তু ওই প্রোডাক্টটা শেপ ডিফারেন্ট হয়ে গেল, তাহলে এই কম্পোজিশন নিয়ে আমি যা যা শিখেছিলাম এটা কিন্তু এখন আর আমি ওই প্রোডাক্টের জন্য, আমি আগে শিখেছি একটা রডের জন্য, এখন এইটা একটা কাঁচি বানাবো তার জন্য আর অ্যাপ্লিকেবল না। তাহলে কি হয়ে গেল? থিওরিটিক্যাল হয়ে গেল না? জি স্যার। তার মানে আমরা এই ক্লাসরুমে ক্লাসরুমে আমরা যা কিছু পড়ি, যা কিছু শুনি, সব কিছু ল্যাবে যা কিছু করি, সবই থিওরিটিক্যাল। রিয়েল লাইফে যখন তুমি যাবা এটার সাথে ওইটার কোনো সম্পর্ক নাই। তোমাকে প্রত্যেকটা তোমার বিবেকের সাথে, তোমার জ্ঞানের সাথে, তোমার এক্সপার্টাইজের সাথে এগুলোকে ব্লেন্ড করে একটা নতুন কিছু তার জন্য একদম কাস্টমাইজড ফর্মে তোমার ভিতর থেকে বের করে নিয়ে আসতে হবে। দ্যাট ইজ দ্য বিগ চ্যালেঞ্জ।
আর এইটাই কিন্তু ইঞ্জিনিয়ারদের কাজ। ইঞ্জিনিয়ারদের কাজ রোলিং মিল চলতেছে, দাঁড়িয়ে থাকা না। পিছনে হাত দিয়ে রোলিং মিল চলতেছে, পিছনে হাত দিয়ে আমি দাঁড়িয়ে আছি, রোলিং হচ্ছে। সো হোয়াট, রোলিং তো হচ্ছে, সেটা তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারও পারে। একজন টেকনিশিয়ানও তো জানে যে হ্যাঁ রোলিং হচ্ছে, রোলিং বন্ধ হয়ে গেছে না, রোলিং চলতেছে। এটা তো বিএসসি ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে পাশ করা গ্রাজুয়েটের প্রয়োজন নাই তো। আমার কাজ হচ্ছে, ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে কেন, কোথায়, কিভাবে, এটা, এই সমাধান দেওয়া। আর হচ্ছে যদি কোনো প্রবলেম হয়, কি জন্য হয়েছে, কিভাবে হলো, সেটাকে ফাইন্ড আউট করে আর যাতে না হয় সেই ওপেন গেটটাকে ক্লোজ করে দেওয়া। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারদের কাজ। এই জন্য তোমাকে এই সমস্ত থিওরিটিক্যাল জিনিসের প্রতি যেমন নলেজ থাকতে হবে, সাথে সাথে তোমার এইটাকে অ্যাপ্লাই করার মতো সেরকম সাহস এবং কনসেপশন তোমার থাকতে হবে। আসো আমরা একটু প্রবলেম দেখি, আগের মতোই প্রবলেম, নতুন কিছু ফর্মুলা আসছে, তার উপরে বেসিস করে এই প্রবলেম গুলো আমাদের করতে হবে। যেটা বলা হচ্ছে ডিজাইন দ্য হিট ট্রিটমেন্ট শিডিউলস ফর হার্ডেনিং অফ AISI 104043408620 গ্রেড অফ স্টিল। তার মানে এখানে প্লেন কার্বন কোনটা, 1 দিয়ে যেটা শুরু হয় সেটা প্লেন কার্বন। 4340 কিন্তু তুমি জানো না। যদি 1040 বলা হয় তাহলে তুমি স্ট্রেট ফরওয়ার্ড বলে দিবা এর ভিতরে কার্বন ছাড়া কিছুই নাই, যদি কম্পোজিশন দেওয়া না থাকে। তোমাদের বুদ্ধি শিখাচ্ছি। 1040 যদি থাকে তাহলে তুমি স্ট্রেট ফরওয়ার্ড বলবা এটা প্লেন কার্বন স্টিল। আর যদি কিছু বলতেই চাও তাহলে বড় জোর বলতে পারো এর ভিতরে 0.5% ম্যাঙ্গানিজ আছে, 0.3% ম্যাঙ্গানিজ আছে, এটা তুমি ধরে নিতে পারো। কিন্তু 4340 বললে এটা কিন্তু কমপ্লেক্স কম্পোজিশন। এটা তোমার এরকম প্রশ্ন যদি থাকে তাহলে এইটার কম্পোজিশন দেওয়া থাকবে। 8620 এটা কিন্তু প্লেন কার্বন স্টিল না, এটা কমপ্লেক্স কম্পোজিশন, এটাও দেওয়া থাকবে। তো যাই হোক, এখন আসো আইডেন্টিফাই, এই প্রবলেম দেওয়া আছে, বলছে আইডেন্টিফাই দি কেমিক্যাল কম্পোজিশন অফ দি সিলেক্টেড স্টিল। আচ্ছা, কিভাবে করবা তোমার এই প্রবলেম, ডিজাইন দ্য হিট ট্রিটমেন্ট শিডিউলস ফর হার্ডেনিং অফ AISI 104043408620 গ্রেড অফ স্টিলস। প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে কেমিক্যাল কম্পোজিশন, স্টেপ গুলো বলে দিচ্ছি আমি। তারপরে ক্যালকুলেট দি কার্বন ইকুইভ্যালেন্ট, তারপরে টেক ডিসিশন কনসার্নিং দ্য হিটিং, প্রিহিটিং লাগবে কি লাগবে না, হিটিং রেট কি করবা সেটা ডিসিশন নাও। তারপরে বলা হচ্ছে কনসাল্ট উইথ ফিগার 53 টু ফাইন্ড আউট দ্য হিটিং রেট, এই একটু আগে যেটা দেখাইলাম, ফর রিকোয়ার্ড অস্টেনাইট ট্রান্সফরমেশন অ্যান্ড ইকুয়ালাইজেশন। হোমোজেনিয়াস অস্টেনাইটের জন্য মিনিমাম কোন টেম্পারেচার দরকার, সেই টেম্পারেচারে মিনিমাম কোন রেটে হিট করলে আমাদের জন্য ভালো একটা কিছু হবে, সেটা তুমি ডিসিশন নিবা। তারপরে এখানে কিন্তু তোমাকে ট্রিকি গেম বলা হচ্ছে। হিট ট্রিটমেন্ট ইজ এ ভেরি ট্রিকি গেম, কারণ তুমি যদি তাড়াতাড়ি করার জন্য হাই টেম্পারেচারে চলে যাও তাহলে কিন্তু গ্রেন গ্রোথ হয়ে যাবে। আবার গ্রেন গ্রোথকে যদি তুমি ভয় পেয়ে একেবারে সারা দিন ধরে একটা জব, একটা শুধু স্যাম্পল হিট ট্রিটমেন্ট করো, তাহলে কিন্তু তোমার কস্টিং এ পোষাবে না। ফলে তোমাকে এখানে কাস্টমাইজেশন দরকার হবে, যে এমন একটা হিটিং রেট ব্যবহার করবো যার কারণে খুব বেশি গ্রেন গ্রোথ হবে না। হ্যাঁ, এমন একটা টেম্পারেচার হোমোজিনাইজেশন করবো যেখানে বেশি আমার এনার্জি লস হবে না, বেশি আমার সারফেস অক্সিডেশন হবে না। এইভাবে কিন্তু তোমাকে কাস্টমাইজ করতে হবে। দেখো তোমাদের আগে যে প্রশ্নটা করেছিলাম, হ্যাঁ, যদি গ্রেন সাইজ, টাইম একটা ফিক্সড টেম্পারেচারে যদি অনেকক্ষণ ধরে রাখো, যদি 10⁻, যদি 10 সেকেন্ড ধরে রাখো, 100 সেকেন্ড ধরে রাখো, 1000 সেকেন্ড ধরে রাখো, যত ধরে রাখবা তত কি হবে, গ্রেন সাইজ কি হবে, বড় হবে স্যার। বড় হবে। দেখো যত গ্রেন সাইজ বড় হয়ে যাবে তত কিন্তু স্ট্রেংথ কমে যাবে। এই দেখো 800 MPa, সরি হার্ডনেস, এটা হচ্ছে 800 হার্ডনেস, এটা 780 হার্ডনেস। তার মানে তুমি যদি এমন একটা স্ট্যান্ডার্ড কুলিং রেট, হিটিং রেট আছে, এমন একটা স্ট্যান্ডার্ড প্রত্যেকটা মেটেরিয়ালের জন্য একটা অপটিমাম লেভেলের হিটিং টেম্পারেচার আছে,
যেখানে রাখলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। যদি উপরের টেম্পারেচারে চলে যাও তাহলেও হার্ডনেস কমে যায়, যদি নিচের টেম্পারেচারে থাকো তারপরেও হার্ডনেস কমে যায়। উপরেরটা কমে যায় গ্রেন গ্রোথের জন্য, নিচেরটা কি জন্য কমে যায়? যে বলবা, যে বলতে পারবা তার আজকে আমি ক্লাস টেস্টের নম্বর দিব। বলো রোল নম্বর কত, কত রোল নম্বর পার্টিসিপেট করবা? রোল নম্বর কত পার্টিসিপেট করতে চাচ্ছ? আছো কেউ? স্যার প্রপার গ্রেইন গ্রোথ হয় নাই, মানে আরে তোমার রোল নম্বর চেয়েছি, আমি তো উত্তর চাই নাই। রোল 5 স্যার, কত? রোল 5। 5। আর কেউ? স্যার এটা কি এক্সট্রা ক্লাস টেস্ট হিসেবে কাউন্ট হবে নাকি স্যার? একটা ক্লাস না না, টেস্ট। আমি রোল নম্বর চেয়েছি, শুধু রোল নম্বর চেয়েছি। স্যার 35 স্যার। 35। আর কেউ নাই? 39 স্যার। 39। ক্লোজ। আমাদের রোল নম্বর সিলেকশন ক্লোজ। 5, 35, 39। রোল নম্বর 5 বলো কি জন্যে? রোল নম্বর 5 কই? 5 কই গেল? 35 বলো। স্যার এখানে স্যার আমার কথা শোনা যাচ্ছে? রোল 5 স্যার, মাইক মিউট ছিল স্যার। হ্যাঁ, কত তুমি রোল নম্বর? রোল 5 স্যার, হ্যাঁ রোল 5 স্যার। হ্যাঁ, বলো বলো কি বলতে চাচ্ছ বলো। তো বলতেছি স্যার, যতটুকু গ্রেইনের সাইজ হলে স্যার অপটিমাম হবে, অতটুকু মানে অতটুকু গ্রেইন হয় নাই, ছোট ছোট রয়ে গেছে, এই জন্য আচ্ছা, স্যার রোল নম্বর হার্ডনেস। 35। স্যার এখানে হচ্ছে যে স্যার মানে যত হিটিং রেট যত বাড়তেছে আমাদের হচ্ছে যে তত হচ্ছে গ্রেইনের সাইজ গুলো তত মানে বড় বড় রয়ে যাচ্ছে। তো এই কারণে হচ্ছে আমাদেরকে মাঝামাঝি কোনো একটা বক্ররেখা চুজ করতে হবে, যেটা যেটা কিনা আমাদের হিটিং রেটটাকেও ঠিক রাখবে আর গ্রেইন সাইজটাকেও আর কি অপটিমাম রাখবে। না, আমি ওইটা বলি নাই তো, আমি বলছি যে 800-র নিচেই, 840 যেটা, এই লাইনটার নিচেই, এই লাইনটার নিচেই যদি কোনো জায়গা সিলেক্ট করি তাহলে দেখা যাচ্ছে যে এই ঘরটা পরে, এই ঘরের পরে যদি এখানে সিলেক্ট করি তাহলে দেখা যাচ্ছে হার্ডনেস এইটা 820 হয়ে যাচ্ছে, জি স্যার। তারপরে হয়ে যাচ্ছে 800, তারপরে হচ্ছে 780, কমে যাচ্ছে। আবার যদি এই ঘরের উপরে চলে যায়, 840-এর উপরে চলে যায়, তারপরও দেখি যাবো উপরে গেলেও কমে যাচ্ছে, নিচে গেলেও কমে যাচ্ছে। এটা উপরে আর নিচে, এটা কি টেম্পারেচার না? এটা জি স্যার। টেম্পারেচার। যে কোনো একটা পার্টিকুলার লাইনে উপরে গেলেও টেম্পারেচার বেড়ে যাচ্ছে, যত টেম্পারেচার বেড়ে যাচ্ছে এই পার্টিকুলার টেম্পারেচারের, মনে করো এই জায়গায়, এর উপরে গেলেও হার্ডনেস কমে যাচ্ছে, এর নিচে গেলেও হার্ডনেস কমে যাচ্ছে। প্রশ্নটা ছিল নিচে গেলে হার্ডনেস কমলো কেন, উপরে গেলে নাই গ্রেন গ্রোথ হলো হার্ডনেস কমে গেল, তা নিচেই গেলে কমলো কেন? স্যার নিচে স্যার হচ্ছে আমাদের এই যত নিচের দিকে যাবো স্যার তত অস্টেনাইটিক থেকে আমাদের স্ট্রাকচারটা চেঞ্জ হবে বিসিসি তে। কত মানে তোমার রোল নম্বর কত? স্যার রোল নাম্বার 35 স্যার। হ্যাঁ, 35। তারপরে 39 বলো। স্যার ওই অস্টেনাইটে পরিণত করতে হইলে স্যার একটা নির্দিষ্ট টেম্পারেচারে নিতে হবে আগে স্যার। হুম। ওই ওই টেম্পারেচারে না পৌঁছাইলে পুরাপুরি জিনিসটা আহ অস্টেনাইটে হবে না, ফলে পরে কোয়েঞ্চ করে লাভ হবে না। অস্টেনাইট হবে না? স্যার পুরাপুরি হবে না স্যার। মানে সর্বোচ্চটা হবে না স্যার। অস্টেনাইট, মনে করো অস্টেনাইট হলো, জি স্যার। অস্টেনাইট হয়েছে, তারপরে সমস্যা কি হইতে পারে বলো দেখি? আহ, স্যার রিটেন অস্টেনাইট বেশি থেকে যেতে পারে। না না, একজন বলো, যারে প্রশ্ন করেছি সে বলো। 39 জি স্যার। কি হইতে পারে? অস্টেনাইট হয়েছে, বাট তারপর প্রবলেম, হার্ডনেস কমে গেছে, কি জন্য হইতে পারে? 35। বুঝতে পারেন না স্যার। এবার বলো 35 বলো। স্যার 35।
আর এখানে হচ্ছে অস্টেনাইট থেকে আমরা যখন 800 নিচে যাচ্ছি তখন অস্টেনাইট থেকে এটা ফেরাইটে চলে আসতেছে, বা হচ্ছে আপনার এফসিসি থেকে ফেরাইটে বিসিসি। আসতেছে না, অস্টেনাইটেই আছি, অস্টেনাইট অস্টেনাইটেই আছি, কিন্তু তারপর হার্ডনেসটা কম পেয়েছি আমি, কেন বলো? কারণ তুমি একটু দেখার চেষ্টা করো, খেয়াল করো, এই দেখো এ, এই দেখো এই লাইন, এই লাইনের উপরে পুরাটাই অস্টেনাইট। এই যে এই লাইনটা খেয়াল করো, A1 লাইন, এই যে A3 লাইন, A3 লাইনের উপরে পুরাটাই অস্টেনাইট, অস্টেনাইটে কোনো সমস্যা নাই। ডায়াগ্রামের দিকে তাকাও, কি বলতে পারবে? 39, 35। হ্যাঁ, পারতেছো না। অপটিমাম গ্রেন সাইজের বিষয় আছে। না, গ্রেন সাইজ না, কুলিং রেট সিরিজের একটা বিষয় স্যার। না কুলিং রেট না। স্যার এখানে কি স্যার কার্বন ডিফিউশনের কোনো ইয়া আছে? তা আমি জানি না তো, আমি তো তোমাকে প্রশ্ন করেছি, তুমি যদি আবার আমার উল্টা প্রশ্ন করো তাহলে মুশকিল তো। প্রশ্ন করতে পারবা, সেটা পরীক্ষার সময় না, পরে। জি স্যার। কিছু কিছু উত্তর আছে থাকলে বলো, নাইলে আমরা পরেরটাই চলে যাই, উত্তরটা আমি মানে দিয়ে চলে যাই। মানে কার্বন ডিফিউশনের মাধ্যমে কার্বনের পরিমাণটা কমে কত, যাচ্ছে। তোমার রোল নম্বর কত? 35 স্যার। হ্যাঁ, কার্বন ডিফিউশন শুধু না, শুধু কার্বন ডিফিউশন না, যেহেতু ডিফিউশন বলেছো আমি ধরে নিছি, সেটা হচ্ছে যে যদি তুমি এই কম টেম্পারেচারে যদি সিলেক্ট করো, তাহলে অস্টেনাইট সে হয়েছে ঠিকই, কিন্তু দেখো পারলাইট থেকে যে অস্টেনাইট হয় সেই তার ভিতরে কার্বন থাকে 0.8%, ফেরাইট থেকে যে অস্টেনাইট হয় তার ভিতরে কার্বন থাকে 0.025, ঠিক কিনা? জি জি স্যার। স্যার। তাহলে এটার ইকুয়ালাইজেশনের একটা ব্যাপার স্যাপার আছে না? যদি ইকুয়ালাইজেশন না হয় হার্ডেনিং হবে, না স্যার। এই জন্যই তো সফট হবে। স্যার ইকুয়ালেশনের ব্যাপারটা কিরকম স্যার? ইকুয়ালাইজেশন এটা তো বললাম যে পারলাইট 0.8% কার্বন, ফেরাইট 0.025% কার্বন, জি স্যার। দুইজন থেকেই অস্টেনাইট হলো, পাশাপাশি আছে। তাহলে আচ্ছা। আমি যদি এখন ওখান থেকে কুল করে দেই তাহলে কি হবে? পারলাইটের জায়গায় মার্টেনসাইট হবে, ফেরাইটের জায়গায় কিন্তু কোনোভাবে মার্টেনসাইট হবে না। জি স্যার। তাহলে হার্ডনেস কি ভালো হবে? না স্যার। এইটাই, দ্যাট ইজ ইকুয়ালাইজেশন। ইকুয়ালাইজেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় ইকুয়ালাইজেশনের আরেকটা নাম কি? এই দেখো এখানে দেখে নাও, হোমোজিনাইজেশন। ঠিক আছে তো, মনে জি স্যার। থাকবে? হ্যাঁ, রোল নম্বর 36 35, রোল নম্বর 35 পেয়েছো 20, আর রোল নম্বর 39 পেয়েছো 15। একইভাবে প্রবলেম AISI 104010601080। এখন একটু হার্ডনেস টার্গেট করে দেওয়া হলো, এই টার্গেটের হার্ডনেস তুমি বের করবা ওই কার্ভের হেল্প নিয়ে। এটা সহজ জিনিস, তোমরা হিট ট্রিটমেন্ট শিডিউল ডিজাইন করবে, বইয়ের ভিতরে সব কিছুই করা আছে। আগেই আমি বলেছি কি কিভাবে করতে হবে। প্রথমে কেমিক্যাল কম্পোজিশন জানবা, তারপর কার্বন ইকুইভ্যালেন্ট ঠিক করবা, তারপরে হিটিং রেট ঠিক করবা, তারপরে ডিপেন্ডিং অন কার্বন পার্সেন্টেজ অস্টেনাইটে যাওয়ার জন্য কোন টেম্পারেচার, সেটা হচ্ছে A3 টেম্পারেচার, যেটা আমরা নর্মালাইজিং এ শিখেছি, ওই ফর্মুলা ব্যবহার করে তোমার হচ্ছে হার্ডেনিং টেম্পারেচারটা বের করে ফেলবা, সেখান থেকে কুল করবা, কুল করে তুমি মার্টেনসাইট ট্রান্সফার করবা। এখন আসো, এই যে মার্টেনসাইট ট্রান্সফরমেশনটা আমরা দুই ভাবে করতে পারি। আইসোথার্মাল একটা টেম্পারেচারে ধরে রেখে করতে পারি, কন্টিনিউয়াস কুলিং করে করতে পারি। যেমন দেখো এই কার্ভটা দেখো, এই কার্ভটা, এটাকে বলা হয় এস কার্ভ। এস কার্ভ, এই কার্ভটা ফার্স্ট যে লাইনটা, এই লাইনটা হচ্ছে ট্রান্সফরমেশন শুরু, মাঝখানে ডটেড লাইনটা 50% ট্রান্সফরমেশন হয়ে গেছে, আর লাস্টের লাইনটা যখন ক্রস করবে তখন সে 100% ট্রান্সফরমেশন হয়ে গেছে। ফর এক্সাম্পল, এই যে অরেঞ্জ কালারের লাইনটা যখন এখানে, তখন কি ছিল? এই জায়গায় যখন, তখন সে কি? অস্টেনাইট। অস্টেনাইট স্যার। অস্টেনাইট।
যখন এই জায়গাতে মাঝখানে, 50% তখন সে কি? অস্টেনাইট, 50% পারলাইট স্যার। 50% অস্টেনাইট, 50% কি? পারলাইট স্যার। পারলাইট। যখন আমি এই লাইন ক্রস করে চলে এসেছি, এই লাইনে চলে এসেছি, এখন কি? স্যার 100% 100% পারলাইট। পারলাইট। 100% পারলাইট। তাহলে আমি আইসোথার্মাল কুলিং করেছি, কিন্তু দেখো আইসোথার্মাল কুলিং। এরপরে যদি এইটার কথা চিন্তা করো, এখান থেকে আমি ঢুকে গেলাম এই জায়গায়, তাহলে অস্টেনাইট, এখানে কি? স্যার বেইনাইট 50%, আর 50% কি আছে? অস্টেনাইট। 50% অস্টেনাইট। অস্টেনাইট। সেখান থেকে আমি ঠাস করে কুল করে দিলাম, বাকিটুকু বিসিটি হয়ে গেল। তাহলে কি হলো? 50% অস্টেনাইট, 50% কি? মার্টেনসাইট। মার্টেনসাইট। যদি আমি 2 নম্বর লাইন নেই, কি হবে? পুরাটাই মার্টেনসাইট। মার্টেনসাইট। 1 নম্বর নেই, পুরাটাই মার্টেনসাইট। ঠিক আছে তো? জি স্যার। দিস ইজ আইসোথার্মাল। আমি আইসোথার্মাল না করে তোমার করতে পারি, এটা হচ্ছে কোন টেম্পারেচার থেকে কুল করলে কি পরিমাণ মার্টেনসাইট হবে সেটার হিসাব নিকাশ। যদি 845, যে কোনো একটা এটা নেওয়া হয়েছে, এটা 0.6% কার্বন স্টিল, 845 থেকে যদি কুল করা হয়, তাহলে দেখা যাচ্ছে 100% মার্টেনসাইট হওয়ার সম্ভাবনা আছে। 950 থেকে যদি করি, তাহলে 80% মার্টেনসাইট হওয়ার সম্ভাবনা আছে। যদি 1040 থেকে করি, তাহলে মার্টেনসাইটের সম্ভাবনা হচ্ছে 50% কেন? গ্রেন গ্রোথ হয়ে গেছে, তাই না? এই যে 1040-এ হিট করলে কি গ্রেন গ্রোথ হবে না? জি স্যার। হ্যাঁ। মার্টেনসাইট কম হবে। যদি মার্টেনসাইট কম হয়, তাহলে কি হবে? হার্ডনেস কমবে না বাড়বে? কমবে স্যার। কমে যাবে। এই জিনিসটা আমরা দেখলাম। কন্টিনিউয়াস কুলিংটা কি? এই যে এখানে আমরা এই জায়গায় যাই, তাহলে বুঝবা কন্টিনিউয়াস কুলিং। দেখো, কোন জায়গায় আমি থামি নাই, একভাবেই ঠান্ডা করে যাচ্ছি। এটি কিন্তু রিয়েলি প্র্যাকটিস করা হয়। কম পয়সায় যারা করে হিট ট্রিটমেন্ট, তারা কন্টিনিউয়াস কুলিং করেই করে। আইসোথার্মাল করতে গেলে একটু খরচ বেশি হয়ে যায়, কারণ ওইটার জন্য আলাদা বাত লাগে, আলাদা মোল্টেন সল্ট লাগে, না হয় আলাদা মোল্টেন মেটাল লাগে, আলাদা বাত লাগে। এর জন্য প্রিপারেশনের আলাদা খরচ আছে। আর এইটা কন্টিনিউয়াস কুলিং। তাহলে এই দিক দিয়ে যদি যাই, কোর্স পারলাইট। এখান দিয়ে যদি যাই, ফাইন পারলাইট। এইটা দিয়ে যদি যাই, কি হবে? এইটা দিয়ে বেনাইট স্যার। বেনাইট বেইনাইট স্যার। হয়ে যাবে, তাই না? পুরাটা বেইনাইট হয়ে যাবে। যদি এদিক দিয়ে এসে এমনি যাই, মার্টেনসাইট হবে। মার্টেনসাইট। হ্যাঁ, এখান দিয়ে যদি আসি, এরম ঠাস করে চলে আসি, অয়েল কুয়েন্স করি, তাহলে মার্টেনসাইট হবে। যদি ওয়াটার কুয়েন্স করি, তাহলেও মার্টেনসাইট হবে। এখানে আমরা একটা নতুন জিনিস শিখবো। এই দেখো, এই যে কোর্স পারলাইট, এইটা, এই দেখো ফাইন পারলাইট। এই দিক দিয়ে যদি যাই, ফাইন পারলাইট। এই দেখো, এটা হচ্ছে বেইনাইট। এই দেখো, এটা হচ্ছে মার্টেনসাইট। এটা হচ্ছে যে পানির ভিতরে যদি কুল করো, তাহলে মার্টেনসাইটের নিডল গুলো আরো বড় বড় হয়। এই হচ্ছে আমাদের মোটামুটি ভিন্ন ভিন্ন কুলিং এর সাথে ভিন্ন ভিন্ন মাইক্রোস্ট্রাকচার কিভাবে আসলো সেটা আমরা দেখলাম। এখন আমাদের কিন্তু মার্টেনসাইট হয়ে গেছে। যে কুলিং রেটে 100% মার্টেনসাইট পাওয়া যায়, সেটাকে বলবো ক্রিটিক্যাল কুলিং রেট, সিসিআর। ক্রিটিক্যাল কুলিং রেট, যে কুলিং রেটে 100% মার্টেনসাইট পাওয়া যায়, সেই কুলিং রেটের নাম হচ্ছে ক্রিটিক্যাল কুলিং রেট। এটা একটা ডেফিনেশন, মাথায় রেখো। আমরা যে করলাম, মার্টেনসাইট বানাইলাম, এই মার্টেনসাইটের ভিতরে ভিতরে দেখো সাদা সাদা, তোমাদের একজন বলেছিলে যে স্যার ওই মোটা মোটা প্লেটের নিচের ওই হালকা সবুজটা কি? সেটা ছিল রিটেন অস্টেনাইট। এই যে আমি মার্টেনসাইট বানিয়েছি, 100% মার্টেনসাইট বানানো সম্ভব নয়, কিছু রিটেন অস্টেনাইট থেকে যায়। এই সেই রিটেন অস্টেনাইট, সাদাগুলো যা গ্যাপে গ্যাপে দেখা যাচ্ছে, সবগুলো রিটেন অস্টেনাইট। আর এই তোমার কার্বন পার্সেন্টেজ যত বেড়ে যাবে, রিটেন অস্টেনাইট তত বেড়ে যাবে। এই পর্যন্ত আমরা পড়লাম। আগামী ক্লাসে এরপর থেকে পড়বো। যদি কোনো প্রশ্ন থাকে দেখে আসবা, আগামী ক্লাসে আমরা প্রশ্নের জবাব দিব।
স্যার হ্যাঁ বলো। স্যার আমি রোল 39 স্যার, ইয়ার অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় স্যার আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার। হ্যাঁ, স্যার আমি অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় ডিসকানেক্টেড হয়ে গেছিলাম স্যার, কারেন্ট চলে গেছে স্যার, ক্লাস শুরু হয়ে গেছিল বলে পরে পরের বলি নাই স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার স্যার রোল স্যার আমার রোল নাম্বার 35 স্যার, আমারও অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় প্রবলেম হচ্ছিল নেটে। কি হয়েছে? স্যার অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় স্যার এই যে সমস্যা হচ্ছিল স্যার, আমার ইয়াতে নেটে একটু প্রবলেম হচ্ছিল, ফোনটা একটু হ্যাং খেয়ে গেছিল স্যার। রোল নাম্বার 35। ওকে। স্যার হ্যাঁ, স্যার রোল 52। কি রোল 2 কি হয়েছে? 52, 52। স্যার আমাদের পুরো এলাকায় নেট ছিল না, আমি এমবি মানে কাজ করতেছিল না। আচ্ছা, স্যার রোল 5 কি দেওয়া হয়েছে স্যার? রোল 5। স্যার হ্যাঁ আমাদের এখানে আজকে সকাল থেকে স্যার কারেন্ট নাই তো স্যার, এই জন্য। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। স্যার রোল 12, আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম।